তুমি আর একটা দিন আমাকে ডেকেই দেখো না, আমি কখনো তোমার কাছে আর যাব না। হ্যাঁ, একদিন ডেকে যা করছো তুমি, আমি অত পাগল আছি? আচ্ছা, আর মানুষের তো এরকম না, তোমার ওইটা অত বড়, অত মোটা কেন? কি সমস্যাটা কি? কি হয়েছে তোমার? আরে, আমার এটা এত বড় হয়েছে, তো তোর সমস্যা কি? আরে সমস্যা কি মানে? আমি এদিকে নিতে পারি না? আরে শোন না, মেয়েরা তো জানিসই আজকাল একটু হুস্টু পুস্টু ভারী, লম্বা, মোটা এই সমস্ত বেশি পছন্দ করে। ও, আজকাল তাই নাকি? আরে শোন না, আরে তুই তার উল্টো কেন রে, এটা আমি বুঝি না তো। দেখ না, তুই আমার বোন, তোকে নিয়ে এই যে মেসে এসে একটা দিন দিছি, তাই তোর বেশি হয়ে গেছে আর তুই ভয় পাচ্ছিস। আরে মা তো দিনের পর দিন আমার কাছ থেকে এটা নিছে। বাবা তো ঠিকঠাক মতো বাড়িতে থাকতো না, দেখিস না, বাবা চাকরির জন্য বিভিন্ন জেলায় জেলায় পোস্টিং হয়ে ঘুরে বেড়াতো, মাকে নিত না। সেও তো এই সমস্ত ওই একলা থেকে দুনিয়ার জায়গায় ফষ্টি নষ্টি করছে। আর মা এদিকে দিনের পর দিন আমাকেই তো ব্যবহার করছে। পাগল, আমি তো মাকে এতদিন নিজেই চালিয়ে আসতেছি, আর মা এটা থেকে দারুণ খুশি, বুঝতে পারছিস? ভাইয়া, কি বললে তুমি? হ্যাঁ রে, শোন না, এখন আবার তোকে দিতে শুরু করছি। কেমন হলো বিষয়টা বল। তার মানে ভাইয়া, এই বাবা যখন এই বাইরে বাইরে থেকে চাকরি করতো, বাড়িতে আসতো না, এতদিন তুমি মাকে এটা করছো? মাকে তুমি চালাইছো? হ্যাঁ, কেন জানিস না? কেমন করে জানবো তুই বল? আজকে তো জানলাম। এ ভাই, তারপর ওর ওই একই জিনিসটা আবার আমাকেও দিচ্ছিস? হ্যাঁ, তোরা পারিস না। হ্যাঁ, তোরে আর কি বলবো। আরে মা তো বাবার সঙ্গে মানে এই সমস্ত অভাবের তাড়নায় থাকতেই চাইছিল না, জানিস। আমি তো শুধু একমাত্র মাকে দিনের পর দিয়ে দিয়ে এই সংসারে ঠেকাই রাখছি। মার এই যে শেষের যে সন্তানটা হলো না আমাদের, যে ওটা কিন্তু আমার, তুই কাউকে বলবি না কোনোদিন, বুঝতে পারছিস? ভাই, এসব কি বলছিস রে তুই? হ্যাঁ, তোর মাথায় খারাপ পড়বে, তুই এসব কি বলছিস? তার মানে এতদিন মাকে হাসতে নাস্তা করে তুই ফেলছিস, তুই মাকে এতদিন চালিয়ে আসতেছিস? ও মাই গড! তাহলে বাবা এই যে 2 মাস 3 মাস পর বাদে বাদে আসে, তার মানে ওইটা কি বাবার নামে চালিয়ে দিয়েছে মা? হ্যাঁ। আরে হ্যাঁ, আর এখন থেকে তো তোকেও দেব, কারণ তুই আমার আপন বোন হলেও মানে দেখ না কত সুন্দর হুষ্টপুষ্ট নাদুস নুদুস একখান হয়েছিস তুই। তোকে দেখলে তো আমার ভাল লাগে না। দেখ না, আমি ওই দূরে আবাসিক থাকি, শুক্রবার শুক্রবার এই যে তোর মেসে বেড়াইতে আসি, দুই ভাই বোনে এই যে ফাঁকি থেকে লেখাপড়া করছি। মা এখন একালে যা হয় হোক গা, শেষকালে একটা সন্তান দিয়েছি, ওটারে লালন পালন করুক গা। এখন থেকে নিয়মিত তোর আর আমার চলবে, বুঝতে পারছিস? ভাইয়া, আসলে তোর ওইটা অনেক বড় জানিস। আমি যে পারি না, আসলে কি করব বল। মানে খুবই সমস্যা হয়, আমার কষ্ট হয়, তোকে যে কি বলি মানে বুঝাইতে পারতেছি না। আর শোন, আমার মেসে আরো 2টা মেয়ে থাকে, তারা মানে এই সমস্ত যদি কখনো বুঝে ফেলা দেয়, তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? তার চেয়ে আমি বলি কি, আমাকে যদি সত্যি তুই একইভাবে প্রতিনিয়ত করতে চাস, তোর কাছে রাখতে চাস, তাহলে এক কাজ কর, তোর কাছে নয় আমাকে টেনে নে আর আমাকে ওই কলেজে ভর্তি করে দে, আমি এখান থেকে চলে যাই। তাছাড়া তুই আর এখানে আসবি না। আরে পাগলি, আমার কথার একটু শোন। আমার ইচ্ছা ছিল যে তোর ম্যাচের ওই ভোলা ভোলা দুইটা মেয়ে ছিল না তোর বান্ধবী, হ্যাঁ ছিল তো। তোর সাথে মানে তোর পাশাপাশি ওরে দুজনকে আমি একটু খাইতে চাইছিলাম। মানে ওদের সুন্দর নাদুস নুদুস দেখে আমার খুব ভালো লাগছিল, ওদের আচরণে আমি আসলে মুগ্ধ, জানিস, গেলে কত সুন্দর ভাইয়া ভাইয়া করে ডেকে আপ্যায়ন করে। আর আমি চাইছিলাম যে ওই দুটাকেও তোর মতো করব। তো তুই যে এখন ওখান থেকে আমাকে আলাদা করে এখানে চলে আসতে চাচ্ছিস, তাহলে নিশ্চিন্তে থাক, আমি আগামী মাসে একটা রুম ভাড়া নিয়ে দুভাবনে একটা রুমেই থাকবো। ও, তাই নাকি? হ্যাঁ। শোন, তোকে কিন্তু ওই মায়ের মতো দিব, আর একটা বানিয়ে দেবো, বুঝতে পারছিস? তুইও রেডি হ। আর শোন, আস্তে আস্তে নীতি নিতে অভ্যাস হয়ে যাবে। একটা জিনিস, সবকিছুর একটা ব্যাপার আছে না, প্রতিনিয়ত লেখাপড়াও ভালো হবে, দু ভাই বোনের রেজাল্টও ভালো হবে, পাশাপাশি তোর আর আমার বাবা মায়ের আর বিয়ে সাথে চিন্তা করতে হবে না, দিনের পর দিন চলবে, ঠিক আছে? তাহলে তো ভালোই মজা হবে ভাইয়া। আমার শুনে খুব মানে মজা লাগছে। আর শোনো, আগামী মাসে কিন্তু তুমি আলাদা একটা রুমের ব্যবস্থা করো। আরে দেখো, তোমার এটা অত যত বড়ই হোক না, আরে একটা মেয়ে আমি জানি যে অনেক বড় মোটা এটাই বেশি পছন্দ করে, কিন্তু আমার ওটা আস্তে আস্তে শুয়ে শুয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে, ম্যাচিং হয়ে যাবে। তো সেটা ঠিকঠাক মতো নিয়মের নিতে হলে অবশ্যই এখান থেকে একটু ফাঁকে যেতে হবে, এই জন্য তোমাকে আলাদা বাসা নিতে বললাম। তো তুমি যখন সামনের মাসে এই বাসাটা নিবা, তাহলে আবার ভালোই হবে। এই জন্যই তো বলি,
আমার মা এত রূপবতী সুন্দরী মেয়ে, বাবা মাসের পর মাস বাইরে থাকে, অথচ সে এত খুশি কেন? তার বাবু আসে কিভাবে? তুমি এইটা করছো? হ্যাঁ? শোনো, এখন থেকে আর মা নয়, তোমার এই দেগি জোয়ান একটা বোন আছে না, এই বোনকে তুমি ঠিকঠাক মতো চালিয়ে নেবে। প্রয়োজনে জানো ভাইয়া, আমি বিয়েই করবো না। তুমি শুধু একটা জিনিস খেয়াল রাখবে, আমাকে কিন্তু বাবু দেবে না, এই দিক দিয়ে সতর্ক থাকবে। তাছাড়া আরে তুমি আর আমি তো স্বাধীন, তোমার আর আমার মাঝখানে কেউ বাধা হয়ে দাঁড়াবে না, কারণ আমি একটা রুমে ভাড়া থেকে এখানে কলেজে লেখাপড়া করার জন্য আসছি। আর রাত্রে কি হবে সেটা তো আর অন্য মানুষ জানতেছে না। আমি দারুণ ভাবে তোমাকে দিব ভাইয়া। আর দেখো না, আমি এত বড় হাত পাওয়ালা মানুষ, ফর্সা, কত ছেলে আমার পিছনে লাইন মারতে চাই, অথচ কাউকে আমি ভ্যালু দিই না। আর তুমি আমার ভাইয়া, নিজের বলকে নিজেই যখন দখল করে রাখছো, তাহলে মানুষের ছেলেরা আর কি করবে? তুমি আমাকে একটু দেখে শুনে রাখবে, মানে তোমার যত ইচ্ছা, যত মনের বাসনা সব মেটায় নেবে তুমি, আমারও হবে। তারপরে যখন সবকিছু তোমার আর আমার মধ্যে থেকে শেষ হয়ে যাবে, আরে বাবা মা ওই সময় যেখানে বিয়ে শাদী দেয়াই দেবে। বুঝতে পারছো? জীবনে তো শখ আল্লাহ তাকে মিটাই নিয়ে দিবেই বনে, নাকি? ওরে পাগলি, তাই তো। আমার কথা তো ওইটাই, যে দুভাবনে আগে জীবনে এই লেখাপড়ার উছিলায় শখ শান্তির যাবতীয় কিছু মেটায় নি। তাহলে ভাইয়া, আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে আজকের পর থেকে একটা প্রতিজ্ঞা করতে হবে, প্রমিস করতে হবে। আমি তোমাকে একটা সত্য দেব। হ্যাঁ, তোর সব কথা আমি মানতে রাজি আছি, বল না। ভাইয়া, আমি বলি কি, আর কোনো দিন তুমি মাকে আর এটা করবে না। এখন তো আমাকেই পাইছো। দেখো, প্রথম দিন আমি আসলে তোমার ওইটা নিয়ে মানে দারুণ অসুস্থ ছিলাম। 2-3 দিন আমার গায়ে জ্বর আসছিল, আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমি কাউকে এটা বলিনি। তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমিও জানি যে এটা আসলে অভ্যাসটা না হলে হয় না। আমি জানি এটা ঠিক হবে, কিন্তু নিয়মিত এটা মানে অভ্যাস করতে হবে। কিন্তু মায়ের সঙ্গে তুমি যা করছো, এটা ভারী অন্যায়। আমি চাই কি, কোনো দিন জীবনে আর তোমার আজকে প্রতিজ্ঞা করতে হবে আমার কাছে যে মায়ের সঙ্গে এটা করবে না আর, প্লিজ। আমি আছি তোমার জন্য, আমার পুরো জীবনটা তোমার জন্য উৎসর্গ করে দিলাম। এইটা আমি তোমাকে বলতে চাচ্ছি, তুমি আজকে আমার কাছে প্রতিজ্ঞা করবে। বুঝতে পারছো? আর শোনো, আমারও একটা দুর্বল পয়েন্ট আছে। তুমি যখন আমার সঙ্গে এভাবে চলতেছো, আমিও বলি, ওই যে আমাদের প্রফেসর আছে না, বাবুল স্যার, উনি আসলে আমাকে একটা দিন ওনার অফিসে ডেকে নিয়ে যায়, আমাকে একটা প্রস্তাব দিছিল। তো যাই হোক, ওনার সঙ্গে তোমার সঙ্গে থাকার আগে একটা দিন আমি থাকছিলাম ওনার সঙ্গে। তো উনি বহুত চেষ্টা করে অনেক সময় ধরে ইয়ে করছিল, কিন্তু একদম ছোট কোনো রকম আর কেউ চলেই না। মানে তোমার সঙ্গে ওর তুলনা করতে গেলে ও একটা মানুষই না, মানে ওর ওই সমস্ত কোনো কিছু নেই বললেই চলে। তোমারটা দেখার পরে আমার মনে হয়েছে যে আসলে ওই ছেলেদের মধ্যে এতটুকু ব্যবধান আছে। আর আমার এই জন্যই ভালো লাগেছে, এই জন্য আমি তোমার সঙ্গে থাকতে চাই। আর তোমারটা করতে আমার খুব ভালো লাগেছে, তোমার সঙ্গে ওইটা করতে আমার খুব ভালো লাগেছে। আমি দারুণ তৃপ্তি পাইছি, মজা পাইছি, জানো, খুব খুশি হয়েছি আমি। যদিও কষ্ট হয়েছে, তারপরেও আমি খুশি হয়েছি। আর আমার এরকমটাই লাগবে, কারণ একটা ব্যাপার আছে না, মানে আমার শারীরিক সম্পর্ক, শারীরিক একটা অ্যাডজাস্টের ব্যাপার আছে না সবকিছু। তো তোমাকে দিয়েই আমার হবে। তবে তুমি আমাকে আজকে কথা দাও, তুমি মায়ের সঙ্গে এই ধরনের আর কোনোদিন দুর্ব্যবহার করবে না। যা করছো করছো, এখন তো আমি বড় হয়েছি, আমি মানুষের চোখে লাগার মতো হয়েছি। আমি এখন কলেজে লেখাপড়া করতেছি, আমি একটু বুঝুপ্ত হয়েছি। তো তুমি আমাকে ফেলে কেন মায়ের কাছে যাবে? কখনো আর এটা করবা না। বুঝতে পারছো? আচ্ছা, তুই যখন এত করে বলছিস, আজকের পর থেকে তোর কথাই আমি শুনবো। তোর প্রস্তাবে আমি রাজি, আর কখনো জীবনে মায়ের সঙ্গে আর এটা করতে চাইবো না। উনি চাইলেও আর আমি দিব না। বুঝতে পারছিস? এটা আমার প্রতিজ্ঞা। আচ্ছা শোন, আরেকটা কথা। ওই তোর কলেজের যে প্রফেসর বাবুল স্যার না কি বললি, তোর এই যে বান্ধবী দুইটা, ওই দুইটারেও কি ইয়া করছে নাকি? ভাইয়া জানিস, ওই বাবুল স্যার না, মানে আমাদের ওই মেসে যে কয়টা মেয়ে থাকে প্রত্যেকটারে একবার দুবার করে ইয়ে করছে, বুঝছিস? আমাকেও ছাড়ে নাই। আর ওই দুটারে তো কয়েকবার ওই ধামড়ি বানাইছে তো ওই বাবুল স্যার, ওই রকম করে করে নিজের মুরুদ নেই, বেশি একটা ইয়েও না, অজে নেই লাগবে ওনার। দেখ, এরাও
চাই যে স্যারকে একটু খুশি করতে পারলে এই জায়গায় একটু সুযোগ সুবিধাটা ভালো হবে, এই জন্য আর কি। তো যাক, আমি তো আর কখনো যাচ্ছি না, আগামী মাসে তো আমি তোর কাছে চলে যাচ্ছি। কি একটা রুম ঠিক কর, ওখানে গেলে সব আপদ বিপদ কেটে যাবে। আর তুই একমাত্র নিয়মিত ভাবে নিজের বোনকে দিনের পর দিন চালিয়ে নিবি, এটা হচ্ছে আমার কথা। আর মায়ের দিকে একদম তাকাবি না। আর শোন ভাই, ওই প্রথম যেদিন তুই আমাকে যেভাবে ইয়ে করলি না, ওইভাবে না, একটু ধীরে সুস্থে রয়েছে সুন্দরভাবে। আমি তো আর চলে যাচ্ছি না, হারিয়েও যাচ্ছি না, মানে একটু দেখে শুনে ধৈর্যের সাথে চলবি, সুন্দরভাবে আপ্যায়ন করবি, সুন্দরভাবে আমি সমস্ত করবি, তাহলে আমার ভালো লাগবে। তুই যে তাড়াহুড়ো করে দিলি না, মানে এমন করে ইয়ে করলি, আমি খুব মনের কাছে কষ্ট লাগেছিল জানিস, যে এইভাবে আসলে হয় নাকি, এইভাবে করে আমি অসুস্থ হয়ে গেছিলাম। তুই এরকম কিছু করবি না। আরে তুই আমার সাথে কোনোদিন পারবিই না, আমি একসময় তোর চেয়ে বেশি পারবো দেখিস। মানে লেখাপড়াও পারবি না, আবার হচ্ছে এই সমস্তটাও পারবি না। তবে আমাকে একটু ভালো করে অভ্যস্ত করে নে, শেখায় নে। সবকিছুর একটা অভ্যাসটার ব্যাপার আছে না, আমি সেটা বলতেছি। তাছাড়া আমি যে খাসির মতো হয়ে উঠছি, তোর মতো ছেলেকেও আসলে আমার জীবন থেকে হার মানিয়ে দেব। তুই শুধু একটু আমাকে শেখায় নে না, একটু চালিয়ে নে আস্তে আস্তে সবকিছু। তাড়াহুড়ো করবি না কোনো কিছু, মানে কাছে পেলেই যে তাড়াহুড়ো এটা সেটা ওই রকম করবি না। একটু নিরিবিলি, একটু ধৈর্যের সাথে, একটু এনজয় করে, মজা করে এরকম ভাবে চলবি, এরকম করে দিবি। আছে না অনেক স্বামীরা তাড়াহুড়ো করে বইয়ের সামনে যায়, ওই সমস্ত করে বসে, ওই রকম না। তুই আমাকে আস্তে আস্তে আদর করবি, যত্ন করবি, ভালোবাসবি, এটা দেখবি ওটা দেখবি, তারপরে আর না হয় আমাকে দিবি, তখন ভালো লাগবে। বুঝতে পারছিস? আর দাদাকে আমি শেখাচ্ছি তাই না, আমার ভুল হচ্ছে। না রে, শেখানোর কি হলো? আসলে তুই যেটা বলছিস এটাই আমি করব। এই তো আমার লক্ষ্মী ভাইয়া। হ্যাঁ, আমার ভাইয়া এখন বুঝতে পারছে। আর শোনো, আমি যেটা বললাম, বা নেক্সটে কিন্তু আর মায়ের সঙ্গে এই সমস্ত কোনো খারাপ কথা, খারাপ আচরণ, বা বিগত জীবনে যা করছে এই সমস্ত থেকে তুমি কিন্তু আমাকে প্রতিশ্রুতি দিয়েছো, আর কখনো যাবে না। আরে তোমার যত কিছু লাগে যা আছে, আমি আছি না, আমার সে আর কে তোমাকে এত খুশি করবে বলো? হ্যাঁ রে বোন, এই জন্যই তো আমি তোকে ধরছি। তো ঠিক আছে, অনেক কথাই তো হলো, তো এখন রাখি, আগামীকাল না হয় কথা হবে। না শোনো শোনো ভাইয়া, তোমাকে এখন ছাড়তে ইচ্ছে করতেছে না, খুব কাছে পেতে মন চায় জানো। কি, কবে, খুব তাড়াতাড়ি করো, তুমি তাড়াতাড়ি বাসা নিয়ে আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর থাকতে পারতেছি না, তুমি যে লোকটা লাগিয়ে দিছো। যাওয়ার বেলা একটা কিছু দিয়ে গেলে না? আচ্ছা আমি তোমাকে দিয়ে যাই। তো ঠিক আছে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। ওকে, বাই। তো বন্ধুরা, আমার ভাইয়া আমার মাকে আর আমাকে দিনের পর দিন যেভাবে সাহায্য করলো, এই গল্পটি তোমাদের শেয়ার করতে পারে নিজেকে খুবই হালকা মনে হচ্ছে। তো বন্ধুরা, গল্পটি শুনে যদি তোমাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ। পাভেল, নিশ্চয় তুমি আমার একটা ভালো বন্ধু। হ্যাঁ, সন্দেহ আছে নাকি? আরে কিসের সন্দেহ? ওরে গাধা, তাহলে তুমি আমার মায়ের সঙ্গে এটা কি করছো, আগে এটা বলো। দেখ শিলা, এরকম উল্টাপাল্টা বকবি না তো। আসলে কি বলতে চাইছিস সঠিক করে বলতো। ও, নেকা শাস্তিছো না? কিচ্ছু জানো না মনে হয়। কি করছো তুমি? এদিকে আমার বাড়িতে অশান্তি লাগে, চুপ করে তো বসে আছো না? আরে কিসের অশান্তি, একটু বল না আমাকে। তার মানে তুমি কিছুই জানো না? দেখ শিলা, একদম ফাজলামো করবি না। আসলে কি হয়েছে এটা খুলে বল। আমাকে না বুঝে, না বলে এত কিছু হঙ্গি মঙ্গি করবি না তো। শোনো পাভেল, একটা প্রশ্নের উত্তর দাও তুমি। আচ্ছা, আমার বাবা আর 4টা বছর বিদেশ আছে, এটা তো তুমি ভালো করেই জানো, আর তুমি আমার ফ্যামিলিতে নিয়মিত আসা যাওয়া করো, তাহলে আমার মায়ের পেটে সন্তান আসলো থেকে, এই প্রশ্নটার উত্তর দাও আমাকে। শিলা, এটা তোমার মাকেই জিজ্ঞেস করো। আমাকে অযথা হয়রানি করছো কেন, এটা বলো তো। সি সি পাভেল, হ্যাঁ, তোমার কাছ থেকে বন্ধুত্বের সম্পর্কের বিনিময়ে এইটা আমি কখনো আশা করছিলাম না। তুমি তা ঠিক করনি। আরে কিসের ঠিক করিনি? এই তোর কাছে কি কোনো প্রমাণ আছে এত জবর করে আমাকে কথা বলছিস? পাভেল, চোখ তুলে কথা বলবি না, সত্যি করে বল, দোস্ত, তুই আমার মাকে এটা করছিস কিনা, এক কথায় হ্যাঁ কিনা। দেখ শিলা, আমি এটা করিনি, তুই বুঝিস না কেন? শোন পাভেল, হ্যাঁ, তোকে আমি সরাসরি বলতে পারতাম, কিন্তু তোকে আমি এতটা জিজ্ঞাসা করছি কেন জানিস?
তোর সত্যটা আসলে মুখ দিয়ে বেরোয় কিনা তাই। মা আমার কাছে জবানবন্দিতে সব বলছে। বাড়িতে যখন অশান্তি হয়েছে এটা নিয়ে, বাবার সঙ্গেও অনেক কথা কাটাকাটি হয়েছে। বাবা বিদেশ থেকে ফোন করে মাকে বলতেছে যে বাড়ি থেকে চলে যেতে। এই বয়সে মা কোথায় যাবে বল? আর তুই যে আমাকে এটা করিস ভালো কথা, কিন্তু আমার বাড়িতে তুই নিয়মিত আসতি যাইতি, অনেক সময় ফিরতে তো রাত হতো আমার বাড়ি থেকে যাইতে। তোকে তো বাড়ির ছেলের মতো সবাই আসলে ফ্রি মাইন্ডে রাখতো রে। কিন্তু মায়ের সঙ্গে তুই কবে কবে এইভাবে ভাব জমিয়ে মাকে এটা করলে এটা আমার মাথায় আসে না। দেখ, মা আমার কাছে সব স্বীকারোক্ত দিছে, মা তোর কথাই বলছে। আর এই জন্য আমি তোকে এত রকম ভাবে হেনস্থ করছি। তবুও তুই এত নাছোড়বান্দা কেন রে? তুই স্বীকার হলি না যে? দেখ শিলা, তুই যখন জেনেই গেছিস সত্যটা, তাহলে তোকে আমি বলি, দেখ আসলে এই দোষটা আমার একার নয় রে। তোর মা আমাকে এটা করতে বাধ্য করছে। তার জীবনের সমস্ত হিস্টোরি, সমস্ত আক্ষেপ আমাকে শেয়ার করার পরে আমি আর বসে থাকতে পারলাম না, জানিস। সে আমাকে এমন করে বলছিল আর এমন করে আমাকে চাইলো, আমি যেন বাধ্য হলাম। তাই আসলে এটা দিনের পর দিন তোর আড়ালে এটা করছে। যাই হোক, তুই এটা ক্ষমা দৃষ্টিতে দেখে নিস। তাছাড়া আর আমার কি বলার, সত্যটা তখন জেনেই গেছিস। হ্যাঁ, আমি তো আগেই জানছি, না জেনে কি করব? মাকে তো বলতে আমি বাধ্য করেছিলাম। আর শোন, তাহলে এখন মায়ের কি হবে? তুই আমাকে ডিসিশন দে। বাবা তো মাকে রাখবে না, তাহলে মা আর আমার কি উপায় হবে বল? আমি একটা বিবাহযোগ্য মেয়ে, আর তুই যে কাজটা করলে, আর আমার মা তো এখন এই খেসারত আমার বাবার কাছে দিতে দিতে হাঁপসে যাচ্ছে রে। তাহলে আমার মায়ের একটা বিধি ব্যবস্থা কর। আচ্ছা শিলা শোন, যা হওয়ার তো হয়েই গেছে। এখন তুই একটা ডিসিশন দে না, আমি এখন এই অবস্থায় কি করব। কারণ তোর মায়ের যাতে সমস্যা না হয়, তোরও সমস্যা না হয়, এর জন্য আমি কি করতে পারি বল। আরে তুই কি করতে পারবি মানে? অবশ্যই পারবি, তোর হাতেই এখন সমাধান। কারণ দেখ, তুই যদি আমাকে বিবাহ করে তোর ঘরে বউ করে নিয়ে যাস, আর এদিকে যদি আমার বাবা আমার মাকে এই পাপের দায়ে যদি বাড়ি থেকে বের করেও দিতে চায়, তাহলে মেয়ের বাড়িতে মা যে থাকে না, তখন তো আমার মায়ের একটা যাওয়ার জায়গা হবে রে। আমার মা না হয় তোর ঘরে যেয়ে থাকলো আমার সাথে, অন্তত এই জায়গার এই কাজটুকু তো কর, আর এই জায়গাটুকু তো দে। তাহলে দেখ, অন্তত তোর একটু পাপ কমবে। কারণ এতে পূর্বে তুই যত বড় একটা মহা অন্যায় করছিস, এর একটা প্রাশ্চিত্য কর তুই। আরে এতক্ষণ ধরে এই বুদ্ধিটাই পাইলি, আর কোনো বুদ্ধি ছিল না? পাভেল, আমি একটা জিনিস বুঝি না রে, তুই এত ফ্রিতে খাইতে চাস কেন রে? হ্যাঁ, এটা কি স্বভাব তোর? এই স্বভাবটা আর একটু বদলা, একটু মানুষ হ। দেখ, দুইটা জীবন নিয়ে সিনেমিলে খেলবি না। এদিকে আমার মায়ের সমস্যা, এদিকে আমারও সমস্যা। তুই আমাকে এক দিনের পর দিন এটা করে চলছিলি, আবার চোখের আড়ালে মাকে বেটা করলি। সমস্যাটা তো তুই বাদাই দিলি, এই ভেদালটা তো তৈরি করছিস তুই। তো এটা সমাধানটা তুই করবি। তুই আমাকে দেখ, এরকম কথা এখন বলিস না। চরম বিপদের মধ্যে আছি রে। মার যে কি একটা হবে, মানে এই বিধি আমাকে করতেই হবে। এরকম না করিস না। প্রয়োজনে তুই যদি আমাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে আমার মাকেও চালাইতে চাস, চালাবি, সমস্যা কোথায়? কে রে শিলা, আমি তোর কথা ঠিক বুঝলাম না। তোর মাকেও চালাবো মানে? এত কথা না বলে আমাকে আগে বল, তুই তুই আমাকে বিয়ে করবি কিনা? বিয়ে তোকে তো করবোই আমি, কিন্তু এই মুহূর্তে তো আর বাড়ি থেকে রাজি হবে না রে। শোন পাভেল, আমাকে বিচার ডাকতে বাধ্য করিস না। তুই যে কাজটা করছিস, আমি কিন্তু নর্মাল ভাবে তোকে বলে যাচ্ছি একের পর এক, তুই এটা মাথায় নিচ্ছিস না। তুই বাড়ির আশায় থাকিস না। আসলে অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হলে তুই যদি আমাকে বিয়ে না করিস, তাহলে এই সুযোগটা তুই পাবি না। তুই আমাকে তাড়াতাড়ি বিয়ে করে বউ বউ করে বাড়িতে নিয়ে যা। আচ্ছা তা না হয় করব, কিন্তু তুই তোর মাকে বল যে তোকে বিয়ে করার পরে সে রাত্রে তোর মা তোর সঙ্গে আমার বাড়িতে চলে আসবে কিনা। যদি আসতে রাজি হয়, তাহলে তোকে আমি বিয়ে করব। আরে কথায় কথায় আমার মাকে টানছিস কেন? আরে আমার মা তো তোর বাড়িতে যাবে, কিন্তু সেটা কখন যাবে? যখন আমার বাবা আমার মাকে অশান্তি করে বাড়ি থেকে বের করে দিতে চাইবে, সেই সময় না হয় মা যায় মেয়ের ঘরে দিকতে উঠবে। এই জন্য বলছি আর কি। না না, এইভাবে মেনে নেওয়া যায় না। দেখ, তোর মাকে আগে আমার আগে লাগবে। কারণ তোর মাকে আমার ভীষণ ভালো লেগেছে, জানিস। কারণ আমি তোর মাকে প্রথমে তো এটা করতে চাইছিলাম না, সে আসলে আমাকে বাধ্য করছে। সে অত সুন্দর করে মজা দিছে, এত তৃপ্তিবোধ করে আমার সঙ্গে থাকছে। আমি তাকে দিনের পর দিন এটা দিছি, আর সে আমাকে বলে কি, আরে মেয়ের সঙ্গে বন্ধুত্ব বাদ দিয়ে আমাকে নিয়ে প্রয়োজনে বাড়ি থেকে পালিয়ে যাও। কিন্তু আমি তো সেটা করিনি, আমি সুযোগে সুযোগে থেকে তোর বাড়িতে এটা করছি। আর আজকে তোকে বিয়ে করলে তোর মা কোথায় যাবে? তোর মা তো নারাজ হবে রে। তুই তো তোর মায়ের মনের খবর জানিস না। একবার ভেবে দেখ না আমি কি বললাম। কিরে পাভেল,
তার মানে আমার মা আমার সে তোর কাছে আপন হয়ে গেল? হ্যাঁ? আর তুই যদি আমার মাকে এইভাবে আশ্রয় দিস আর এটা আবারও করতে যাস, তাহলে তোর সঙ্গে কি আমার বন্ধুত্ব থাকবে তুই বল? মা আর মেয়ে একসঙ্গে এটা যায় তুই বল? তাহলে তো তোকে আব্বু বলে আমাকে ডাকতে হবে রে। আমি যে তোর সম্পর্কে মেয়ে হয়ে যাই, তুই কোনটা করবি এটা ঠিক কর আগে। না রে শিলা, তুই একটু বেশি করে বলছিস। আমি কি এরকম বলছি? আরে তোর মাকে তো ফাও ফাও আমি চাইছি। আর তুই তো থাকবি আমার রেজিস্ট্রারি হয়ে, আমার বউ হয়ে থাকবি। পাশাপাশি তোর মা আর তোকে একসঙ্গে না হয় ইয়ে করব। তো তোর মা তো আমাকে চায় খুব করে। এখন বউয়ের স্বীকৃতি তো মেয়ে মেয়ে ছুঁয়ে আর মাকে দিতে পারি না। আমি সেই জন্য বললাম। দেখ পাভেল, আসলে আমার ভাবতে এখন খুব কষ্ট হচ্ছে তোর কথায়, আমি দারুণ কষ্ট পাচ্ছি রে। কারণ এতদিনের বন্ধুত্ব সম্পর্কের মাঝখানে তুই যে কোন ফাঁকে কখন মায়ের সঙ্গে এত বড় একটা সম্পর্ক গড়ে তুললে, এইটা আসলে আমার মাথায় কাজ করতেছে না। আবার সম্পর্ক করছিস করছিস ভালো কথা, হ্যাঁ, মায়ের পেটে বেসন বুনে দিলে এবার, হ্যাঁ, এটাও আবার আমাকে দেখতে হলো এই চোখে। আমি আসলে কি যে বলি তোকে, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তারপরে আবার এখন আবার কি একটা সুযোগ নিচ্ছিস, আমাকে বিয়ে করবি আবার আমার মাকে ফাও ফাও খাবি? এটা হয় বল? আমি তোকে বলছিলাম যে আমার মা যদি বাড়িতে কোনো পেশা সহ্য করতে না পারে, বাবার যদি অত্যাচার বা বাড়ি থেকে মাকে বের করে দিতে চায়, তাহলে নয় মা মেয়ের কাছে যায় দু চার দিন আশ্রয় নেয় না, আমি সেই কথা বললাম। আর তুই আমার মাকেও করবি আমাকেও করবি, এটা কেমন কথা? তাহলে তোর সম্পর্কে আমি যেটা বললাম তাই তো হয়, তুই তো আমার বাবাই হয়ে যাস যদি মায়ের সঙ্গে আবারও এটা করতে চাস। তুই বুঝিস না এটা? শিলা, বুঝি আবার না? অবশ্যই বুঝি, আমি তো বুঝেই বলতেছি। আরে আমার যে ভালো লেগেছে তা আমি কি করব? তোরে তো আসলে আমার মনের কাছে চায় না, চাই শুধু তোর মাকে। তোর মাকে আমার বারবার মনে হয়, তোর মার কথাই বারবার আমার মনের মধ্যে উতলে ওঠে রে। আমি কি করব বল? দেখ পাবেল, আসলে মাও তোর কথাই বারবার বলছে। তোর তোর নামে বেশি উল্টাপাল্টা আমি বকুনি দিলে মা এটা সহ্য করতেছে না। এটা আসলে আমি তোকে বলতে চাচ্ছিলাম না, তবুও বলে ফেললাম। মা যে তোর প্রতি এতটা দুর্বল কেন আমি জানি না। তোরটা তো আমিও নিছি, অনেক বড় মোটা, নাকি মা আবার এটা লোভে পড়ে গেল, এটা আমি ঠিক বুঝতে পারলাম না। মানে আমার বাবার সঙ্গে তুলনা করে যদি তোকেই ভালো পায়, তাহলে তো তোর কথা সে ভাববেই। আর তোকে সে সারাক্ষণ তোর কথা শুনে মায়ায় পড়ে আছে। মাও মনে মনে, আমিও এখন বুঝতেছি, তোকেই বারবার চাচ্ছে। তাহলে এক কাজ কর, তুই আমাকে বিয়ে শাদী করার দরকার নেই, আমি এমনিই থাকি। যদি আমার বাবা যেরকম তোর শুরু করেছে সংসারে, যদি এরকম কোনো কিছু পজিশনে চলে আসে যে মাকে বাড়ি থেকে আসলে বের করে দেবে বা পেটের ওইটা কি করবে, এই একটা বিধি ব্যবস্থায় যদি আসে, তখন না হয় মাকে তোর বাড়িতে যাই আমি নিজে হাতে উঠাই দিয়ে আসবো। তুই মাকে বইয়ের স্বীকৃতি দিতে রাখবি, আর কোনোদিন তুই আমার সঙ্গে পরিচয় করবি না। শোন শিলা, আসলে এই পৃথিবীতে কখন যে কার ভালো লাগে রে, এটা বয়সের ব্যবধান লাগে না। আসলে আপনা আপনি মনের কাছে যখন যাকে ভালো লাগে সে তাকেই পেতে চায়। যেমন দেখ না, তোর মায়ের এখন মনের অবস্থাটা কেমন। সে তো শুধু আমাকেই খুঁজতেছে। সে দুনিয়ার কোনো কিছু, মান ইজ্জত কিচ্ছু বুঝতেছে না, শুধু তার আমাকেই লাগবে। এটা ভেবে একটু কথা বল। তাহলে কি আমার মাকে কি তুই নিয়ে যেতে চাস একেবারে? আগে তোর মায়ের মনের অবস্থাটা একটু বুঝে দেখ। যদি তোর মা চায় তাহলে তো তার কথা আমি ফেলতে পারবো না রে। আমি তাকেই নিয়ে সংসার করব, কারণ আমারও ভীষণ ভালো লেগেছে। ইতিপূর্বে তোকেও দেখছি, তোর মাকেও করছি। আসলে তোর মায়ের মতো তুই আমার সঙ্গে এটা সুন্দর আচরণ করতে পারিসনি রে। তোর মা খুবই পারনেওয়ালা, খুবই জাননেওয়ালা, খুব দারুণ ভাবে আমাকে আপ্যায়ন করছে। আমি তোর মায়ের এই সমস্ত আচরণে মুগ্ধ হয়ে গেছি জানিস। তো এখন তো তোর মাকে আর আমি ভুলতেই পারছি না। তোর মাও আমার মতো একই পরিস্থিতি আছে। তুই একটু মনের অবস্থা জেনে দেখ না। আরে দেখ, তুই যেভাবে বলছিস ওই একই রকম ভাবে আমার মাও তোর কথাই বলছে, ঘুরে ফিরে শুধু তোর কথাই বলে। তাহলে তোদের আমি কি ব্যবস্থা করব বল না? আমার তো আর ভালো লাগে না। এ কেমন দুনিয়াটা হয়ে গেল রে, একটা বকাটে ছেলে তুই। দেখ শিলা, তুই আমাকে একদম বকাটে বলবি না, কারণ আমার খবর জানে তোর মা। তোর মায়ের কাছে জিজ্ঞেস কর আমি কেমন ছেলে। শোন, তোকে একটা কথা বলি, এতক্ষণ যতই বগর বগর করছি, এখন আসল কথা বলি। তোর মায়ের যদি পরিস্থিতি কখনো খারাপ হয় বা এমন কোনো পরিস্থিতিতে চলে আসে যদি বাড়িতে সে টিকতে না পারে, আমি কথা দিলাম আমি তোর মাকে জায়গা দেব। আর তুই রেডি হ, আমি তোকে বিয়ে শাদী করে বউয়ের স্বীকৃতি দিব। তাহলে জীবনে তোর মাকেও পাইবো, তোকেও পাবো। এটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য, বুঝতে পারছিস? এইটা না হয় মেনে নেওয়া যায়,
তাই বলে যে এতক্ষণে তুই পাপের কথা বলছিলি, এইটা তো মানা যায় না রে। কারণ ওইটা করতে গেলে তো তুই আসলে সম্পর্কে বাবা হয়ে যাস। তো তা আসলে আমি করতে চাচ্ছি না। এই যে এখন যে কথাটা বললি, এটা শুনে আমার দারুণ ভালো লেগেছে জানিস। সত্যি তুই আমাকে বিয়ে করে বউয়ের স্বীকৃতি দিবি তো? আরে বাবা, বললাম তো হ্যাঁ। এতে কি কোনো সন্দেহ আছে তোর? না রে, আমার কোনো সন্দেহ নেই। আমার লোককে শোনা আমার আর শোনা এইটা এখন ক্লিয়ার বুঝতে পারছিস। আর এর জন্য আমার খুব ভালো লাগছে জানিস। আরে মায়ের সঙ্গে ইতিপূর্বে যা তুই করছিস, এখন আমার বিয়ে শাদীর পরে যদি শাশুড়িকে আরেকবার যদি তুই এরকম পেতে চাস, করবি। এটা আর নতুন কিছু না যে হঠাৎ করে ফেললি আর আমি কিছু মনে করলাম। কিছুই মনে করবো না। তবে তোকে আমি বিয়ে করতে পারলে জীবনে সুখী হতাম। আবার আমার মা যেহেতু তোকে এতটা ভালোবাসে, এতটা পছন্দ করে, আর মাও জীবনটা সুখী হতো তার। বা তোর কাছে একটু যে আশ্রয় পেত, অথবা পূর্বের অভ্যাস যদি কখনো তার মনে চায় তোকে নয় একবার কাছে পেত, সে তার ইচ্ছাটা পূরণ করতো। এই জন্য বললাম, মারও জীবনটা সুখী হলো, মেয়েরও হলো। এই জন্য তোকে আমি আমাকে বউ করে নিয়ে যাওয়ার কথা বললাম। তো তুই যখন এত সহজে রাজি হয়ে গেলি, আসলে আমি বুঝতে পারছি এতক্ষণ আমার সঙ্গে তুই মজা করলি, তাই না? আসলে তো তুই এরকম ছেলে না রে। তুই শুধু এত এই সমস্ত কথা বলে আমার সঙ্গে একটু মজা করলি, ফান করলি, তাই না? এখন আমি বুঝতে পারছি। তো ঠিক আছে, তুই অতি দ্রুত আমাকে বউ করে নিয়ে না। দেখ, আমার এই বাড়িতে আর থাকতে ইচ্ছে করতেছে না। অশান্তির বাড়ি। বাবা এদিকে গেজর গেজর করে মায়ের সঙ্গে অশান্তি করছে, আবার এদিকে তুই যা করে গেছিস, এটা আমি সামাল দিতে পারছি না। বিশ্বাস কর, তোকে আমি বুঝাইতে পারতেছি না। আর এটা আসলে একটা জোর করে তো কোনো ছেলেকে বোঝানো যায় না। এই জন্য তোকে হাতে পায়ে ধরে বলছি, ভাই, তুই আমাকে এতদিনের বন্ধুত্বে অনেক কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তুই আমাকে বউয়ের স্বীকৃতি দে, তোর ঘরে বউ হয়ে যায়। তখন তুই মাকেও করবি, মেয়েকেও করবি। মানে মা আর মেয়ে দুজনকেই একসাথে তুই যা খুশি তা করিস, যা। আমি আর কিচ্ছু মনে করব না। তুই তো সব করছিস, এ তো আর নতুন কিছু না। তো ঠিক আছে, তাহলে আমি এই খুশির সংবাদটা মাকে এক্ষুনি যাই দিব। ঠিক আছে? তাহলে এখন খুশি তো? তা আমি এখন ফোনটা রাখি। কালকে একবার ফোন দিস তো। আর তোর মায়ের সঙ্গে একটু আমাকে কথা বলে দিবি, বুঝতে পারলি? তো এখন রাখি। আচ্ছা ঠিক আছে, যান। আগামীকালকে মাকে বলে মায়ের সঙ্গে তোমাকে ফোন ধরে একটাবার কথা বলাই দিব। তা ঠিক আছে, ভালো থেকো। আগামীকাল তুমি ফোন দিও কিন্তু। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আমার এই সংলাপটি শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আবার আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই নিজের যত্ন নিয়েও ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আলমগীর বলছো না তুমি? হ্যাঁ আম্মা, আমি আলমগীর। ভালো আছেন আপনি? ভালো আর থাকি কি করে? শুনতে পারলাম যে তুমি নাকি আমার মেয়ের সাথে কি ছয় ঝামেলা করে বাসার থেকে বের হয়ে গেছে। কি হয়েছে তোমার? আরে বাদ দেন তো এই সমস্ত কথা। আপনার মেয়ের কথাই আমার কাছে বলবেন না। হে বাবা, রাগ করো কেন? মেয়ে ভুল ভ্রান্তি করতেই পারে। আমি আছি না। আমার কাছে তোমার কথাটা খুলে বলো। তুমি কোথায় এখন, বাড়িতে না বাইরে আছো? দেখেন আম্মা, আপনার মেয়ের উপর রাগ করে আমি দৌলতদিয়া চলে এসেছি। দেখো আলমগীর, তুমি ওখানে যাবে একটাবার বলছো আমাকে। আপনার মেয়ে পারে না তো আমি কি করব? আমার লাগে না মনে হয়? আর ওখানে যাবো না তো কি করব? আর আপনার শাশুড়ি, আপনাকে আমি এই কথা কেমন করে বলি বলেন? আচ্ছা বাবা, এবার না হয় গেছো গেছো, আর এই ভুলটা করো না। কারণ আমি তো আছি, আমি তো আর জোয়ান শাশুড়ি। আমি থাকতে তুমি কেন ওখানে যাবে? ওখানে যায় যাদের আসলে কোনো আগাগোড়া নেই, খারাপ মানুষ তারা যায়। তোমার মতো ছেলে ওখানে যাবে এটা আমি মেনে নিতে পারবো না। আমার মতো তোমার জোয়ান শাশুড়ি থাকতে তোমার এত এদিক ওদিক যাওয়াই বা লাগবে কেন? তুমি যখন আমাকে শাশুড়ি বলে করে বলতেই পারো নি, আমি তো তোমাকে জানিয়ে দিলাম। এখন তো তুমি আসতে পারবে। তুমি আমার বাড়িতে আসো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। একটু বয়স সঙ্গে কি হয় না হয়, তুমি দৌড় দিয়ে যায়, কোথায় যায়, কি করো, কি হয়, এগুলা কি মানুষ ভালো কয়? আরে তোমার জন্য তো আমি আছি। তুমি আমাকে এটা ভেঙে বলতে পারো না? আমার সঙ্গে আজ পর্যন্ত তুমি ফিরে হতে পারো না? তাহলে তো তোমার সব সমস্যার সমাধান হয়ে যায়, আমি করে দিতে পারি। দেখেন শাশুড়ি আম্মা, আপনি আমার রাগ বাড়াবেন না। আপনি আমার জন্য কি করতে পারেন? হ্যাঁ? হা হা, বাবা আলমগীর, আমি বলি কি, একটু ঠান্ডা মাথায় কথা বলো। আমি তোমার জন্য কি পারি না? আসলে তুমি যেটার জন্য ওখানে গেছো আমি তো সেটাই তোমার পূরণ করতে পারি। তুমি তো চাইলেই আমি দিতে পারি। তুমি যখন শাশুড়িকে এই কথা বলতে লজ্জা পাচ্ছ, আমি তো তোমাকে আজকে নিজে মুখে বললাম। তোমার কি আমাকে ভাল লাগে না? আমি কি দেখতে অসুন্দরী? আর আমার নেই কি?
আরে বাবা, আমার মেয়ের চেয়েও তো আমি চ্যাংড়া যুবতী। মানুষ দেখলে এখনো বলে যে আমার নাকি বিয়েই হয়নি। আর তুমি এরকম শাশুড়ি ফেলে ওখানে যেতে হবে তোমাকে? হ্যাঁ, এ একটা কথা বলছো তুমি। দেখেন আম্মা, আসলে না এসেই বা কি করব? মনের কষ্টের কথা তো কাউকে শেয়ার করে কুল পাইনি। আপনার মেয়ের আজ এই অসুখ, কাল ওই অসুখ, এই ওষুধ কিনতে কিনতে আমার জীবনটা ঝালাপালা হয়ে গেল। যা ইনকাম করি সব ওই কাজেই যায়। আবার এদিক বাড়িতে ফিরে নিজে যে একটু শান্তি সুখ করবো আপনার মেয়ের দিয়ে, সেটাও পূরণ হয় না। তা আমি কি করব আপনিই বলেন। আমার একটা বিধি ব্যবস্থা আপনার শাশুড়ি আপনার কাছে কেমন করে করতে বলবো? এটা কোনো বন্ধু বান্ধবকে বলা যায়, আপনাকে তো বলা যায় না। আর আপনি যখন এত করে বলছেন, ঠিক আছে, আপনার ওখানে আসতেছি, দেখি আপনি আমার কি ব্যবস্থা করেন। হে বাবা আলমগীর, তুমি কি তাহলে কালকে আসতেছো? কাল না আম্মা, আমি পরশু দিন আসি। আসলে সত্যি করে বলেন তো, আমি আপনার ওখানে যাই কি করব, আর আপনি আমার জন্য কি ব্যবস্থা করবেন বলেন, আমার মাথায় আসতেছে না। বুকা ছেলে কোথাকার, কিচ্ছু বোঝে না। এরে আমি এতক্ষণ ধরে পেঁচাল করে কি বোঝাচ্ছি? আরে বাবা, তোমার যেটা লাগবে সেটাই তো আমি তোমাকে দেব। তুমি বোঝো না? বোঝো না কেন? আমি তোমার জোয়ান মদ্দা শাশুড়ি। তারপরে দেখো, তোমার শ্বশুর যখন অকালে চলে গেছে, তখন তো আর আমার কোনো গতিবেদ কিচ্ছু নেই। তুমি চাইলেই তো আমি তোমাকে সব দিতে পারি। বোঝো না কেন রে বাবা? আরে আমার মেয়ে অসুস্থ, তাতে কি হয়েছে? মেয়ের ওষুধ কিনে কেনার টাকা লাগে, যা কিছু লাগে দিচ্ছ, ভালো কথা। কিন্তু তোমার যেটা আসলে দরকার, তুমি যে জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ, এটাও আমাকে বলার কথা না। তবুও তো আমি শুনতে পাচ্ছি, বলো। কিন্তু বাবারে, তুমি একবার এসে আমাকে একটু দেখোই না, কেমন লাগে? আচ্ছা বাবা, তোমাকে একটা প্রশ্ন করি। তুমি তো আমাকে আমাদের বাড়িতে এসে দেখছো, আসলে কি আমি দেখতে শুনতে খারাপ? আমার কোনো কিছু দেখে তোমার ভাল লাগেনি? কোনো কিছু তোমার মন চায় না? বলো তো বাবার। হ্যাঁ আম্মা, ভালো তো লাগেই, মন তো চাই, কিন্তু আপনার শাশুড়ি বলে তো আর কিছু বলতেই পারি না। কি করে যে এই কথা আপনাকে বলি, আপনি বোঝেন না এটা? কোনো জামাই কি শাশুড়িকে এই কথা মুখ ফসকে বলতে পারে? আজকে না হয় আপনি আপনার মেয়ের গ্যাপটা পূরণ করার জন্য সেই সাথে আপনি আমার সঙ্গে এই কথাটা বলছেন, কিন্তু অযথা যদি আপনাকে এই কথা আমি বলতাম, তাহলে কি আপনি এই কথায় রাজি হতেন? বলতেন যে বদমাইশ জামাই, তাছাড়া আর কি বলতেন? ঠিকই বলছো বাবা, আসলেই ঠিক। তুমি যেটা বলছো এটাই বাস্তব। তবে শোনো আলমগীর, আসলে আমার মেয়ের স্বার্থে বলি, আর আমি আমার প্রয়োজনে বলি, তুমি যেটা মনে করো সেটাই ঠিক। তবে শোনো, তুমি যেহেতু কালকে আসতে পারছো না, পরশু দিন আসছো তাই না? আসো, দেখো, আমি তোমার জন্য পথ চেয়ে আছি। আরে, আমার এত ইচ্ছা যে তোমাকেও তো আমি, মানে, মনে মনে অনেক কিছু ভাবি, কিন্তু তোমার শ্বশুর যেহেতু নেই, তো তোমাকে যে এই কথাটা কি করে জানাই? আবার কখনো মনে মনে ভাবি, যদি এই কথাটা আমার মেয়ে জেনে ফেলে, তাহলে তো আমার কি হবে? আমার তো মানুষও থাকবে বলো? আর আমার মেয়ে তো কোনোদিন তোমাকে আমার বাড়িতে আসতেই দেবে না এই কথা জানতে পারলে। শোনো বাবা, খবরদার, তোমার আর আমার এই সম্পর্কের কথাটা মেয়ে যেন কখনো বুঝতে না পারে, এটা মাথায় রাখবা তুমি। আরে তুমি আসো না, তোমার যখন দরকার শ্বশুর বাড়ি আসতে তো আর তোমার নিষেধ নেই। যখন খুশি আসবে, যত তোমার লাগবে, ওই তোমার এদিক ওদিক কোথাও যাওয়া লাগবে না, আমাকে করবে এসে। আমি তোমাকে সবকিছু উজাড় করে দেবো। আরে আমার মেয়ে হ্যাংলা পাতলা হয়েছে আমার পেটে কেন, এটা আমি জানি না। দেখো না, আমি কত সুন্দর সুরল শরীর স্বাস্থ্য আমার, কত সুন্দর উঁচু লম্বা ফিট ফিগার। আর তোমার মতো এরকম ইয়াং জামাই, এইরকম উঁচু লম্বা একটা হ্যান্ডসাম একটা জামাই থাকতে, তোমার শাশুড়ি এভাবে দিনের পর দিন অনাহারে থাকবে? শ্বশুর নেই বলে কি তার কোনো কিছুই কপালে জুটবে না? তাকে হয়? হ্যাঁ, আমি মনে করি আলমগীর, তুমি আমার সব আশা পূরণ করবে। একদম নিরাশ করো না বাবা, তুমি আসো, দেখবে তোমারও ভালো লাগবে। আবার তোমার যে অভাবটা ছিল সেটাও পূরণ হবে। আমার মেয়ের উপরেও কখনো এতটা প্রেশার যাবে না। ও অসুস্থ আছে, ভালো কথা, থাক না 6 মাস, দরকার কেউ কাছে থাকা, আমি তোমাকে চালিয়ে নেব, সমস্যা কোথায়? আরে বাবা, একটা বার শুধু তুমি এসে দেখে যাও, তখন তুমি বলবা যে শাশুড়ি আম্মা, এত সুন্দর লাগতেছে, আমি কালকেই আসবো, বা একদিন আসলে তোমার এখান থেকে 2-4 দিন না থেকে আর যাইতে মন চাইবে না। এটা আমি গ্যারান্টি তোমাকে বলতেছি। কারণ আরে বাবা, আমি কতদিন এভাবে অনাহারে পড়ে আছি, দেখো না, আমার তো লাগবে। আমি কার কাছে যাবো এই সময় বলো? এখন মেয়ে বিদিছি, তুমি আমার মেয়ের জামাই,
এখন তুমি যদি আমাকে এইভাবে ঠিকঠাক মতো চালাইতে পারো, তাহলে তোমারও হলো, আমারও হলো, মান ইজ্জতে বজায় থাকলো, মানুষের কোনো কটু কথা আমাকে নিয়ে বলার সুযোগটা পাইলো না। আরে আমার এক দেবর আছে, সে এসে আমার কাছে গুলগুল করে, চান্স নেই, বলে যে ভাবি কেমন আছেন, দিনকাল কেমন চলতেছে, মানে নানান কথার ফাঁকে সে ওইটার আসলে পাওয়ার চেষ্টা করে। আমি তো এইগুলো বুঝি, কিন্তু ওকে কোনো পাত্তাই দিই না, কারণ ও একটু মুখ ফক করে আছে। ও একটা কিছু করলে মানুষ আলে সেটা যে বলে দেয়। ওর নামে গ্রামে কত সালিশ বিচার হলো, এই জন্যই তোকে ধরা দি না, আর তেমন কোনো মানুষও খুঁজে পায় না। এই জন্য বলতেছি, আসলে তুমি যেটার জন্য ধিক্কার দিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছ আমি শুনতে পারলাম, তো এই জন্য তোমার কাছে আমি দাবি করতেছি, আমার কাছে থাকতে কেন তুমি এদিক ওদিক যাবে? আরে আমাকে চুট দিয়ে করে মানে একদম ইয়ে করে ভালো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে পারমিশন দিলাম, দেখো তোমার অনেক ভালো লাগবে। আরে আমার এই না করতে করতে সবকিছু কেমন যেন ছোট হয়ে গেছে, বুঝতে পারছো? তোমার খুব ভারী মজা লাগবে, তুমি আসোই না। আর শোনো, মেয়ের মুখে আমি গল্প শুনেছি তোমার ওইখানে নাকি অনেক লম্বা, অনেক মোটা ওইটা। আর এই কথা শোনার পর থেকেই কিন্তু আমার মনে অনেক স্বাদ জাগছে বাবা। একটা দিনের জন্য হলো আমি তোমার কে ওইটা চাই, ওইটা আমার নিতে হবে। তো সুযোগ যেহেতু আছেই, বাড়ি তো আর কেউ থাকে না, শুধু আমিই পড়ে আছি। ওই যে তোমার ছোট শালাবাবুটা, সে তো ওই যে মেসে থাকে, লেখাপড়া করে, প্রত্যেক বৃহস্পতিবার একদিন বাড়িতে আসে। তো আমি তো একাই থাকি, এই 6টা দিন তো রাত্রে তুমি আমার কাছে এসে ঘুমাতে পারো। দেখো চিন্তা ভাবনা করে কি করবা, জীবনে তোমার চলার একটা সুন্দর পথ আমি বের করে দিলাম, বুঝতে পারছো? তাহলে আম্মা, আমি আগামী পরশুদিন চলে আসতেছি। আর শোনেন, আপনাকেও আমি বলে রাখি, আপনার কাছে যে ফোন করে আমি কথা বলছি বা এই সমস্ত শেয়ার করছি, আপনার মেয়েও যেন এটা না জানে, কারণ ও অনেক জেদি মেয়ে। ও যদি একবার এটা জেনে যায়, তাহলে আপনার বাড়িতে আমাকে কোনোদিন আসতেই দেবে না। খুব খেয়াল, এটা আপনাকে আমি সজাগ করে দিলাম। হ্যাঁ রে বাবা, এই কথা কি মেয়েকে আমি বলতে পারি? এখানে তো স্বার্থটা তো আমার। আরে বাবা, আমি তো তোমাকে পরাণ ভরে দেব, আমি তোমাকে পাবো, তোমারটা আমি নেব। আরে তুমি আমাকে এক রাত তো থেকে যাও, একটা রাতে 3 4 5 বার নেই, চিৎ গা টুপুর যেমন খুশি, বুঝতে পারছো? এসে এখানে থাকবে, ঘুমাবে, আমাকে আদর আপ্যায়ন করার সুযোগ দিবে। আমি তোমাকে যেভাবে আদর আপ্যায়ন করবো, আমার মেয়ে তোমাকে এভাবে কখনো কোনোদিন এভাবে আদরই করেনি, এভাবে সব কোনো কিছু দেয়নি, আমি উজাড় করে দেব। আরে বাবা, নানান রকম আইটেম, বুঝতে পারছো? তুমি যেদিক খুশি, যেদিক মন চাইবে তোমার, তো সেদিক দিয়েই থাকবে, বুঝতে পারছো? কোনো সমস্যা নেই, এই রুম কি আর ওই রুম কি, আর যেদিক কি মানে তোমার যা ইচ্ছা তুমি খাও, সও, যা খুশি তা করো। শ্বশুর বাড়ি না তোমার, এখানে তোমার কোনো নিষেধ নেই। তবে আমি গ্যারান্টি বাবা, মানে তোমার এতটাই ভালো লাগবে, তোমার বারবার মন চাইবে। আর শোনো বাবা, আমি অনেকদিন অনাহারে আছি, তোমার কাছে আমার আপত্তি এইটুকু, তুমি মিস করো না। আগামী 1 দিন তুমি চলে আসো। হ্যাঁ বাবা, তোমার সাথে কথা বলতে বলতে তো আমার যে কেমন লাগতেছে, একদম সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, একদম ভিজে যায়, বুঝতে পারছো? তুমি চলে আসো বাবা, আমার আর দর্শ হয়েছে না। আর শোনো, তুমি যে আমাদের এখানে আসবে, এইটার জন্য মেয়ে না বোঝে। তুমি বাইরে যেভাবে যায় রাগ করে 2 4 দিন থাকো না, মেয়েকে এটাই বোঝাবা যে তুমি বাইরেই আসো, অথচ তুমি এখানে এসে চুটি মজা করবা, এখানে শ্বশুর বাড়িতে ভালো মন্দ খাবা, থাকবা, ঘুরবা ফিরবা, এ বেলা বেলা করবা। আরে শাশুড়ি আছে না তোমার, দেখো না। আরে প্রয়োজনে আমাকে দিয়ে যদি তোমার না হয়, তোমার এই যে ছোট চাষি শাশুড়ি আছে, ওর স্বামী তো বিদেশ গেছে, ও তো একলা পড়ে আছে। ও আমাকে সেদিন বলছে, ভাবি আমার তো আর দিন পথ যায় না, এত যৌবন ভরা মানুষ আমি, আমাকে তো আপনার এই যে দেবর মানে রেখে বিদেশ গেছে, আমি কি করব? মানুষের বউরা কেমনে করে থাকে আমি জানি না, আমি তো আর পারছি না। তখন ওকে আমি একটা কথা বলে থামিয়ে রাখছি যে তুই থাক, আমি তোর একটা ব্যবস্থা করব। তো তোমার যদি আপত্তি না থাকে, আরে বাবা তোমার ছোট চাচি শাশুড়ি আছে, ওকেও তুমি করতে পারো, বুঝতে পারছো? ও একদম প্রস্তুত। তোমার কথা যদি বলে, তাহলে একদম নিচে খাড়া হবে, বলবো যে হ্যাঁ আমি দেব। প্রয়োজনে আমাদের দুজনকে একসঙ্গে তুমি ইয়ে করবা, আমি ওকেও ডেকে নিয়ে আসবো আমার বাড়িতে। ও খুব পচ্ছে আছে, ও আমার চেয়েও বেশি পচ্ছে আছে, ও নারে আছে জানো, ও চ্যাংরা মানুষ না। তবে আমার চেয়ে তোর চেহারা একটু বেশি ভালো। তুমি এখন কাকে নেবে তুমি জানো,
তবে তুমি চাইলে দুজনকেই একসঙ্গে থাকতে পারো, আবার আমার বাড়িতেই থাকবা, যখন খুশি তোমার ওই চাষি, ছোট চাচির শাশুড়িকেও ইয়ে করতে পারো, আমাকে কোনো নিষেধ দেও, ও তোমার জন্য থাকলো। বুঝতে পারছো? তুমি চলে আসো নিশ্চিন্তে, তোমার অভাব আছে নাকি? তুমি এদিক ওদিক যাও খালে। তাহলে আম্মা, ওই আমার ওই ছোট চাচি শাশুড়ি আর আপনি দুজনই থাকবেন? হ্যাঁ। আরে বাবা, থাকবে না কেন? তোমার চাষির শাশুড়ি তো, সে তো নিজে মুখে চাই রাখছে রে বাবা। আর আমি তাকে আশ্বাস দিছি যে হ্যাঁ, আমার হলে তোরও হবে। তো আমি যখন তোমাকে হাতে পাচ্ছি, তাহলে নিশ্চয় ওর হবে। আর তোমার তো এখানে ফলাল করে তুমি চলবে রে বাবা। আসি না? তোমার লাগবে কত? কিসের জন্য তুমি আমার মেয়ের উপরে অভিমান করে এদিক ওদিক চলে যাও, এটা আমি বুঝি না। আজকে তোমাকে পারমিশন দিয়ে দিছি, তুমি দুজনকে এক কাঁধ ধারে করে যাবে, বুঝতে পারছো? আরে বাবা, তুমি আসো না, তারপরে দেখো কি করি। আর শোনো, মাঝে মধ্যে একটু ভিডিও কল দিও, যদি ফাঁকে টাকে থাকো। তাহলে মোবাইলে তো আমি অনেক কিছু তোমাকে দেখাইতে পারি, তুমিও দেখলে হাত দিয়ে ওইটাই করে দিবা। আর আমার ওইদিকে হলো, এতদিন তো আসি রে বাবা, কি আর বলবো তোমাকে। ওই বেগুনের ভরসায়। শোনো, এই সমস্ত সব বাদ দিয়ে তুমি সরাসরি আসো, কোনো কিচ্ছু আর লাগবে না আমার। আমি এখন খুশি, তোমার কথার জবান পাইছি, যেন আমার আমার সাথে তোমার কথা ঠিক থাকে, বুঝতে পারছো? ঠিক আছে আম্মা, আমার তো আপনার এই কথা শুনে খুবই খুশি লাগতেছে, মনে হচ্ছে আজকেই চলে যায়, কিন্তু অনেক দূরে আছি তো, এই জন্য আজকে না, আমার আসতে 2 দিন সময় লাগবে, আমি 2 দিন বাদেই আপনার বাড়িতে সোজা দিক দিয়ে চলে যাব। আর শোনেন, এই আশাতে আপনার মেয়েও জানবে যে আমি বাইরে আছি রাগ করে, সে এটাই বুঝবে আমি এসে কমপক্ষে 5-7 দিন আপনার বাড়িতে থাকবো। কারণ যেহেতু আপনি একলা না, আমার ছোট চাচি শাশুড়িকেও ম্যানেজ করতে হবে, তাহলে তো দুজনকে সময় দিতে হলে তো আমার একটু বেশি সময় থাকতে হবে। তো ঠিক আছে, আপনারা রেডি থাকেন, তাকেও রাজি খুশি করে রাখেন, আমি কনফার্ম আগামী পরশুদিন চলে আসতেছি। তো এখন রাখি, আমি বাইরে আছি তো বাজারের উপরে, মানুষের সামনে এত কথা বলা যাচ্ছে না। ওকে, বাই। ওকে শোনা, ঠিক আছে, রাখো। তো বন্ধুরা, আমার এই জামাই আর আমার এই সংলাপকে শুনে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর শোনো, তোমাদের যদি এই ভিডিওতে বিন্দুমাত্র বিনোদন দিতে পারি, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওতে একটা লাইক দিবে, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল আরো সুন্দর মজার গল্প নিয়ে আসছি, ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নেবে। আর একটু অপেক্ষা করো, আসছি আবার ফিরে। আল্লাহ হাফেজ। হে বাবা রুকমান, তুমি একটু দেখো না, দেখো তোমার বাবা আমারে মারধর করে তাড়িয়ে দিচ্ছে বাড়ির থেকে। আমার কাবুল জুবর খুলে সাহেবলাস পরে আমি দাঁড়িয়ে আছি, আমাকে এত মানহানি করে মানুষের সামনে কেন যে তোর বাবা রে বাবা। তুমি একটু দেখো না, আমি আর কত এই অত্যাচার সহ্য করবো তোমার বাবার? হ্যাঁ, আমার এই 6 মাসের পেটে বাবু এখন এটা বলতেছে যে এটা নাকি তোমার। আজ তুমি একটু এ বিষয়ে তোমার বাবাকে কিছু বলো, এই বয়সে এইরকম মানিজ্য হানি করলে আমার মানিজ্য থাকবে? তুমি বলো আমাকে। বাবা কি আছে তোমার ধারে? না রে বাবা, তোর বাবা আমার সঙ্গে এই আচরণ করতেছে, আমাকে এরকম করে আমার সঙ্গে এই খারাপ বিহেভ করে সে বাসার থেকে কোথায় যেন রাগ করে বের হয়ে গেল। তুই বল না বাবা, আমি কি করব? তুই না হয় এটা আবার করছিস করছিস, কিন্তু তোর বাবার বলে তো আমি এটা চালিয়ে দিছিলাম। কিন্তু তোর বাবা এটা এখন মেনে নিচ্ছে না। সে কথায় কথায় উঠতে বসতে আমাকে বলে, তুই থেকে এটা বাদিয়ে নিয়ে আসিস, আমাকে এটা জব দিয়ে করতে হবে তো, তারপরে তাছাড়া তোকে আমি ভাত দেবো না। এখন তুই কি করবি বল? আচ্ছা মা, তুমি আমাকে বলো, যে তুমি আমাকে একদিন বললে যে তোমার সন্তানাদি বাবা দিতে পারে না, বাবা নাকি অক্ষম। তো তুমি আমাকে ছোটবেলায় এক গরিব মানুষের কাছ থেকে আমাকে নিয়ে এসে লালন পালন করে এত বড় করছো, আমি তো আর তোমার পেটের সন্তান না। কিন্তু তোমার, আমি যখন বড় হলাম, তো তোমার এই আক্ষেপ শুনে তো আমি তোমাকে এই উপকারটুকু করছি। এখন নিজের মুরদ নেই, একজন দেশে সেটাও মেনে নেবে না, আবার মাঝে মধ্যে এসে তোমার সঙ্গে এইরকম ঝয়ঝামেলা করতেছে। তা করবে কেন? গেছে কই? আমার কাছে ফোনটা ধরায় দাও। আরে বাবা, তোকে তো সে সন্দেহ করতেছে না, সে আমাকে বলতেছে যে তুই থেকে এটা বাদিয়ে নিয়ে আসছিস। আমি তো তোকে দিতে এতদিনে পারলাম না, আর কি করে তোর এটা এখন হলো? 6 মাসের বাবু পেটে তোর, তুই কোথায় গেছিলি? কার সঙ্গে ইটিস পিটিস করছিস? তোর নাগরটা কে? পীড়িতের ওই নাগর কে? আমি এটা জানতে চাই। আমাকে খুব জবরদস্তি করে কথা বলছে, সে উঠতে বসতেই আমার সঙ্গে এরকম মন মালিন্য করে চলতেছে। আমি কি করব বল না? এখন আমি সন্তান সম্ভব না, আমার এই 6 মাসের পেটে বাবু। আমি এই সময় যদি তোর বাবার সঙ্গে জয়জামেলা করে, মানুষ কত কটু কথা বলবে, আমার কি মানের জোচ্ছে রাখতেছে বল? কিন্তু আমি তো জানি যে এটা আমি তোর কাছ থেকে নিয়েছিলাম। আর
এটা সে এখন কিছুতেই মেনে মেনে নিচ্ছে না। এখন কি করে যে তাকে তোর কথা আমি বলে, তোর কথা কি বলা যাবে তুই বল? তোর কথা বললে আমাকে বাড়ির থেকে একদম তাড়িয়ে দেবে। যাই হোক, আমি এত করে বলতেছি এটা তোমারই, এটা তোমারই। মানুষ সবসময় একরকম থাকে না, সে কিছুতেই বিশ্বাস করে না। এখন আমি কি করব? এই জন্য বলতেছি তোর বাবারে তুই কি একটা ফোন করে কিছু একটা মানে তো বুঝায় একটু বল যে মায়ের সঙ্গে এরকম খারাপ বিহেভ করো না। তুমি এই সমস্ত এই বয়স আচরণ করলে আর মানুষ বলবে কি? এটা একটু বোঝাও না বাবা। আমি তাছাড়া যার পারতেছি না, আমি অসুস্থ মানুষ এই অবস্থায়। আর তুমি বাড়িতে আসো, বাড়িতে না আসলে এটার বিচার হবে না, তুমি বাড়িতে চলে আসো তাড়াতাড়ি। শোনো মা, ওই বাবা যেন আমাকে মাথাটা গরম করে না দেয়। কারণ আমি ইতিপূর্বে তোমার কথা শুনে কিন্তু তোমাকে ওইটা দিছি, কয়েকটা দিন দাঁত করে দিছিলাম, তাই হয়েছে। এখন এইটা তুমি বহন করো এবং এটার দাও, জন্ম দাও, সবই ঠিক আছে। কিন্তু বাবা তোমাকে ভুল বুঝতেছে। এইটা যদি আমি তাকে বোঝাতে না পারি, সে যদি বাড়ি থেকে কোথাও চলে যায়, যাক, তুমি তাকে আর নিষেধ করো না, আমি তোমাকে চালাবো। আর এই বাকি যে কয়েকটা মাস আছে, এই কয়টা মাস তোমার সঙ্গে কন্টিনিউ এখন থাকবো নিয়মিত, পূর্বের মতোই সুন্দর করে তোমাকে আদর যত্ন দিব আমি। বুঝতে পারছো? এ বাবা রুকমান, ভালো কি তুই সত্যি বাড়িতে আসতেছিস? তুই আয় না বাবা। দেখ, এরকম আমার সঙ্গে উঠতে বসতে ঝামেলা পাকে, মানে মন ভার করে থাকে সবসময় আমাকে, তো ওটা তো দেয়ই না। ওই তুই যা দিছিস আর তোর থেকে যা আমার হয়েছে, তারপরে আর একটা দিনও সে আমার সঙ্গে মুখ ফিরে কথা বলে না, কাছে থাকে না। কি যে একটা যন্ত্রণার মধ্যে আছি আমি। তুই তাড়াতাড়ি আয় না। দেখ, আমারও এখন লাগবে, কারণ কমপক্ষে 2-3 মাস তো তুই আমাকে চালাবি, সুন্দর করে দিবি তুই আমাকে। দেখ, তোর ওইটার কথা আমি ভুলতে পারি না রে বাবা। অত সুন্দর, অত মোটা লম্বা, দেখ আমার খুব ভালো লাগে। তুই আয় না বাবা, আমার খুব মানে ইচ্ছে করতেছে। কারণ তোর বাবা আমাকে সময়ই দিচ্ছে না। সে আমার সঙ্গে এরকম মানে ঘেজর ঘেজরি করবে বাড়িতে, নাকি সে একটু ভালো করে কথা বলবে, তো ওই সমস্ত দেবে কখন তুই বল? এই জন্য তোর প্রয়োজন, আমার এই সময় লাগবে, বুঝতে পারছিস? আচ্ছা, ঠিক আছে, বুঝি তো সবই, কিন্তু আমি তো তোমাকে আসলে বাবার উপরে ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্তায় আছি। তো উনি যখন তোমার সঙ্গে এইরকম বিহেভ করতেছে, এটা তো আর আমি জানি না। আর তুমি এত কষ্টের মধ্যে আছো, তাও তো তুমি ইতিপূর্বে আমাকে বলোনি। ঠিক আছে, শোনো, আমি 2-3 দিনের মধ্যে বাড়িতে চলে আসতেছি। আর আসলে তোমার ব্যবস্থা আমি নিচ্ছি। আর শোনো, যেহেতু ওইটা আমি তোমাকে দিয়েছি, ওইটা সুন্দর করে পৃথিবীতে নিয়ে আসো। তারপরে ওর দায়িত্ব, যা কিছু ভরণ পোষণ বাবা যদি মেনে নাও নাও, আমি ওইটা নিজে বহন করব। আর শোনো, আমার খুব লাগবে, আমি তোমাকে ভুলতে পারতেছি না। মানে তোমাকে আসলে কয়েকটা দিন যেভাবে ঠিকঠাক মতো এটা দিছিলাম, তারপর থেকে আমার খুব মনে পড়তেছে, আমি বারবার মিস করি, কিন্তু তোমাকে কিছু বলতেছি না, ফোন করেও কথা বলি না, বলতেছি না এই জন্য যে হয়তো বাবার কম পরে যাবে, অথবা বাবার সঙ্গে তোমার ঠিকঠাক মতো চলতেছে, এই জন্য। কিন্তু উনি যে ভিতরে ভিতরে তোমার সঙ্গে এই ধরনের অশান্তি দিনের পর দিন করেই চলছে, তা তো আর আমি জানতেছি না। আরে বাদ দাও তো তার হিসাব। সে যদি তোমাকে কোনো রকম মানে না করে, এলাও না করে, তুমিও এলাও করবে না। তুমি সম্পূর্ণ আমার উপরে নির্ভর করো। আমি তোমাকে একটার কাছে 5টা দেবো, সমস্যা আছে? আমি ঠিকঠাক মতো চালাবো। আরে আমার যা আছে তার তো ওই রকম মুরতি নেই, তো অযথা সে তোমার সঙ্গে বাড়তি এরকম কথা বাড়াচ্ছে কেন? সে যদি বাড়ি থেকে কোথাও চলে যায়, যাক, একে তার কোনো নিষেধ দিও না, ধরে রাখো না। আমার উপর নির্ভর করো তুমি, আমি আসতেছি। তুই যখন এত করে আমাকে সাহস দিলি, তাহলে তো আমি তোর কথাই এখন থেকে শুনবো। জানিস, আমি এই অবস্থায় না খুব নার্ভাস হয়ে গেছি, কারণ সে সব সময় আমার সঙ্গে এরকম করতেছে। আর তুই যখন এতটুকু আমাকে সাহস দিছিস, আমি একদম স্টিল আছি। আর আমি তোর বাবার কথায় ভেঙে পড়বো না। সে যদি আমার সাথে এরকম বিহেভ করে, আমিও তার সঙ্গে উঠে পড়ে লাগবো। বাড়ির থেকে যদি কোথাও চলে যায়, যাক না, আমি তার ভরসা করবো না। তুই যদি আমাকে ঠিকঠাক মতো চালাইতে পারিস, জানিস, সেদিনের কথা আমারও খুব মনে পড়ে রে। তুই এত সুন্দর করে আমাকে দিলি না, মানে এত সুন্দর আমি কখনো তোর বাবার কাছ থেকে পাইনি। দারুণ লেগেছিল তোর আচরণটা, তোর ব্যবহারে আমি মুগ্ধ, জানিস। তুই ওইভাবেই মানে চেত কাট বুননে যেভাবে খুশি, যত খুশি। দেখ না, আমি তো ওই রকমই আছি, একদম আমার শারীরিক পায়ের থেকে মাথা অব্দি কোনো কিছু মানে হস্ত নষ্ট হয়নি, কত সুন্দর আছে, যত্ন করে রাখছি। তোকে আমি আসলে এটা সম্পূর্ণ কিছু উপহার দেব, একদম ওই অবস্থায় আছি। তো তুই বাড়িতে আয়। আর শোন বাবা, একটা কথা বলি, এই নতুন মেহমানদের যখন দুনিয়াতে নিয়ে আসতেছি, তাহলে ওর নাম রাখবে কি, একটা কিছু ঠিক কর। তোর নামের সাথে মিল করেই কিন্তু ওর নামটা রাখবি, তোর বাবার নামের সাথে না, বুঝতে পারছিস? আরে হ্যাঁ মা, ওটা যেহেতু আমার, ওটা বাবার নামের সাথে যাবেই তো না, আমার নামের সঙ্গে মিল করে ওর নামটা রাখবো। আরে একটা কেন,
পরবর্তীতে প্রয়োজনে যদি এটা ছেলে হয়, পরবর্তীতে মেয়ে আসবে, তুমি রেডি থাকো, আমি আছি না, তোমার কোনো টেনশন নেই। আর শোনো, ওই বেটার পারে কোনো তোমার নির্ভর আর করার দরকার নেই। ও ওর মতো করে থাকগা, রাগ মারাইছে, রাগ নিয়ে ও ভাতে দিয়ে খাগা। আমি তোমার জন্য থাকলাম, তুমি শুধু আমাকে কন্টিনিউ চালিয়ে যাবে। আর সে যদি বাড়ি থেকে কোথাও চলে যায়, তাহলে তো তোমার আর আমার আর ভালো হবে, দিনপথ সুন্দরভাবে চলতে পারবো। আর আমারও জানো খুব ভাল লাগে তোমাকে, কেন যে বুঝি না। তোমার ওই গোলাপি ঠোঁট দুটো, তোমার চোখ টানা টানা চোখ দুটো, মানে তোমার মায়াবী মুখখানা দেখলেই আমার দারুণ মায়ায় পড়ে যায়, খুবই ভালো লাগে। আর জানো, তোমার পায়ের থেকে মাথা অব্দি মানে কত সুন্দর সুঢল হুষ্টপুষ্টু। হুম, দেখলেই যে আমি পাগল হয়ে যাই। তো ঠিক আছে, আমি কিন্তু 2-3 দিনের মধ্যে চলে আসতেছি, আমারও কাজ শেষ এদিকে। আমি মনে মনে ভাবতেছিলাম যে বাড়িতেই আসবো, তো তুমি যখন এত করে এই সমস্ত সংবাদ দিলে, আর আমি এখানে থাকছি না, আমার মনটা এখন চলে গেছে তোমার কাছে, আমি চলে আসতেছি। আচ্ছা বাবা, আয় তুই, তোর অপেক্ষায় আমিও পথ গুনতেছি। আর শোন এরকমান, মনে পড়ে তোর সেই কথা, ওই যে তোর বড় পুকুরে বাড়ি বিয়ের অনুষ্ঠানে ওই যে দাওয়াত খাইতে গেছিলাম আমরা ফ্যামিলি সবাই, সেদিনকে ওই যে শোয়ার জায়গা ছিল না, একটা রুমে সবাই আমরা ঘুমাইছিলাম, মনে আছে? তোর বাবা ওই যে তাস খেলার জন্য কোথায় যেন বাইরে, তারা ওই বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় সারাটা রাত কাটিয়ে দিল। আর সেই রাত্রিরে যে তুই আর আমি কি করেছিলাম রুমের মতো, মনে আছে? হ্যাঁ, ওই রাতের কথা না আমি মাঝে মধ্যে ভাবি, জানিস? তুই যে ওই রাত্রে একটা সুযোগ পেয়ে আমাকে এত সুন্দর করে আপ্যায়ন করছিলি রে বাবা, সেদিনই তো আমি দেখছিলাম যে তোর ওইটা অত মোটা, অত সুন্দর, জানিস, অত বড়, এটা দেখে আমার মানে খুবই ভালো লাগছিল সেদিনকে। তা আমি সেদিন থেকে ঠিক করলাম যে এইটা আমি আজ হোক কাল হোক তোকে যেভাবেই হোক তোর কাছ থেকে আমি এটা নেবই, কারণ ইতিপূর্বে তোর বাবা কখনো এত সুন্দর কোনো কিছু আমাকে উপহার দেয়নি, জানিস? এই জন্য আমার মধ্যে একটা আফসোস কাজ করে। তো ওই রাত্রি যখন আমার আশাটা তুই পূরণ করলি, আমি দারুণ সেদিন খুশি হয়েছিলাম। মানে তুই তোর ফজরের আজান পড়ার আগ মুহূর্ত পর্যন্ত সারা রাত এই যে আমার সঙ্গে বগর বগর করে কথা বললি, নানান কথা শোনালি, মই ফাঁকে ওই যে আমাকে এত সুন্দর করে সুখ দিলি, মজা দিলি, আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম। তুই যে অত সময় ধরে করতে পারিস, আমার জানা ছিল না। মানে সেদিন থেকেই আমি তোর প্রতি একদম দুর্বল হয়ে গেছি। তোকে সবসময় আমি কল্পনায় রাখি, তোকে নিয়ে ভাবি, মনে মাঝে মাঝে মনে হয় কি জানিস, তোর বাবার যদি কিছু একটা হয়ে যেত, কোথাও যদি চলে যেত, তাহলে সারাটা জীবন তোকে দিয়েই আমি পার করতাম। কারণ তোর মতো এইরকম পারদর্শী ছেলেই আমার জন্য পারফেক্ট। কারণ আমি তো তাগড়া জোয়ান একটা তোর মা, আর এইরকম কিছু চালানোর মতো তোর বাবার কোনো তুই মানে যোগ্যতাই নেই। এখন কি বলবো বল, কপাল গুনে বিয়ে শাদী হয়ে এই সংসারে আসছিলাম, মুরুত নেই একটা সন্তান গিফট করার মতো, সে আবার এই সময় এসে বড় বড় কথা। দেখ না, তুই আমার যে উপকারটা করছিস, আজকে কোন বাঙালি কোন মেয়ের মানে শখ করে না যে নিজের পেটে একটা সন্তান হোক? কোন মেয়ে একটা তাই না যে তার পেটে নিজের সন্তানকে সে লালন পালন করুক? দেখ, তুই ছোট থাকতে তো মানে আমার সন্তানাদি সে তখন দিতে পারলো না, তখন তোকে আমি দত্তক নিয়ে এসে পুষিয়ে এত বড় করছি। আজকে তুই অনেক বড় হয়ে তুইও লম্বা চড়া অনেক সুন্দর হয়েছিস, আর তোকে দিয়েই তো আজকে আমার জীবনে সফলতা খুঁজে পেলাম রে। আমি কি এটা ভুলতে পারি, তুই বল না? আরে, আমি তো ওই অবস্থায় আছি। এখন তুই আসলে নতুন করে শুরু করবি, তোর বাবা আমাকে রাখুক আর না রাখুক আমার কোনো যায় আসে না, আমি তোর উপরে কিন্তু নির্ভরশীল। আরে তোরটা আমার নিতে দারুণ লাগে, বুঝিস না কেন? তুই অত সময় ধরে করিস, এটাই আমার সবচাইতে ভালো লাগে। তোকে ধন্যবাদ দি, জানিস? আর শোন, আর একটা কথা বলি, শুনতেছি, বলো। মানে তোর বাবা যদি তুই আসার পরে কোনো কথায় কথায় বেঁধে ওঠে, তাহলে তুই বলবি যে তোমার চোখ যেদিকে যায় তুমি সেদিকে চলে যাও, তোমার এই সংসারে দরকার নেই। মানে তুই যেভাবে হোক তাকে যদি আমার কাছ থেকে আলাদা করে দিতে পারিস, সেটাই মনে হয় বেটার হয়। কারণ দেখ, প্রতিদিন এরকম সংসারে অশান্তি আর ভালো লাগে না রে বাবা। তুই থাক না আমার পাশে, তুই থাকলে আমি সারা জীবনে পৃথিবীতে সুখী, আমি আমার মতো সুখী কেউ হবে না, জানিস? আচ্ছা যাক মা, যখন তুমি এই কথা বলছো যে আমার মতো এক হতভাগীকে পেয়ে তুমি জীবনের সুখী হতে পেরেছো, তাহলে আমি নিজেকে ধন্যই মনে করছি। আর আশা করি আগামী দিনগুলোতে তোমাকে এইভাবে সুখী দেব, সুখী সুখী রাখবো। কারণ আমি জানি যে আমার সবকিছু পেয়ে তোমার পরাণটা জুড়ায় গেছে, পরাণটা ভরে গেছে। আর এর চেয়েও তোমাকে সুখী করব, এর চেয়েও তোমাকে মজা দেবো, শান্তিতে রাখবো। বুঝতে পারছো? তো ঠিক আছে, আমি আগামী 2-3 দিনের মধ্যে চলে আসতেছি, আমার কাজ শেষ। তো এখন রাখি না, আর কিছু বলবা? না রে বাবা, আর কি বলবো, জানিস, তোর কথা শুনে না
আমার পরানটা একদম ভরে যায়। আমার শুধু তোর সাথে কথা বলতেই মন চায়, তোরটা নিতেই মন চায় জানিস। তুই তাড়াতাড়ি চলে আয় বাবা। আর এদিকে তোর বাড়ি মানে বাবাও অশান্তি করতেছে, এটা তাড়াতাড়ি এসে একটা ফয়সালা করে দে, মীমাংসা করে দে। আর তোর উপরে আমি ডিফেন্ড করতেছি। আর হাতেও তো সময় নেই, 6 মাস চলতেছে, কিন্তু মনে রাখবি এই 6 মাসের থেকে বাকি 2-3 মাস কিন্তু একা ধারসে করে যাবি, কোনো ভয় নেই। আমি তোকে দিব, বুঝতে পারছিস? সুন্দর করে দিবি তুই, যেভাবে পারিস। আমি তোরটা নেওয়ার জন্যই কিন্তু মানে অনেক অপেক্ষায় আছি। তুই তাড়াতাড়ি চলে আয়। তো ঠিক আছে, কাজ যখন আসি আর কেউ শুনে ফেলতে পারে, আমি রাখতেছি। ওকে মা। আর শোনো, ওই আমি না আসা পর্যন্ত বাবার সঙ্গে নতুন করে আর কোনো ঝয় ঝামেলায় জড়ায় না। আমি খুব শীঘ্রই চলে আসতেছি, ততক্ষণে অপেক্ষায় থাকো। আল্লাহ হাফেজ। কিরে, যাওয়ার সময় একটা দিয়ে গেলি না, হ্যাঁ? আচ্ছা, ওকে, বাই বাই। এসে দেবো। বাই। তো বন্ধুরা, আমার ছেলের কাছ থেকে একটা সন্তান নিয়েছিলাম, তাই সংসারে কি ঘটেছিল এইটা তোমাদের শেয়ার করতে পেরে নিজেকে খুব হালকা মনে হচ্ছে। তো যদি এই ঘটনাটি শুনে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে তোমার কাছের বন্ধু বান্ধবকে শোনার সুযোগ করে দাও। আর হ্যাঁ বন্ধুরা, আগামীকাল কিন্তু আরো সুন্দর গল্প নিয়ে আসছি। ততক্ষণে সবাই তোমরা নিজের স্বাস্থ্যের যত্ন নিও, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।